নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। বুঝেছেন এবং বুঝিয়ে দিলেন যে বেশ এসো সম্মুখ সমরে। উনি ওনার প্রথম ঘুঁটিটার চাল দিলেন। সেই 14 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কোনো বিষয়ে কথা বলতে দেখিনি। মন্ত্রী শান্ত্রী আমলারা বিভিন্ন কথা বলেছেন, অভিষেক টুইট করেছেন, কিন্তু মমতা কোনো কথা বলেননি। হ্যাঁ, জল মেপেছেন দক্ষ নাবিকের মতো, হিসেব কষেছেন এক দক্ষ ক্যাপ্টেনের মতো। তারপর বুঝেছেন এবার সময় এসেছে, ডাক দিলেন সম্মুখ সমরের। 294 সদস্যের বিধানসভাতে 221 জনের সমর্থন আছে তার দিকে। তিনি হঠাৎ কুকড়ে যাবেনই বা কেন? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা ব্যানার্জি ফিরে এলেন পুরনো মেজাজে। বললেন, মারবেন না, কামড়াবেন না, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। হ্যাঁ, ঘটনার পরে খানিক ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল, গোটা দলটাই। ঘটনা ঘটেছে খোদ রাজ্য রাজধানীতে। সেই 9 তারিখে, 10 তারিখেই আমরা মুখ্যমন্ত্রীর কথা শুনেছিলাম। দুদিন পরে উনি ফাঁসির দাবি করেছিলেন, মৃতার বাড়িতে গিয়েছিলেন, মামলা সিবিআইকে দেবার কথাও বলেছিলেন। একই সঙ্গে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই এনকাউন্টারের দাবিও শুনেছিলাম। এবং তারপরে 14 তারিখ মধ্যরাতে যখন প্রায় সারা রাজ্যে 300-র বেশি জায়গাতে মহিলা পুরুষ মিলে রিক্লেম দ্য নাইট করছিলেন, তখন ওই মধ্যরাতে স্বাধীনতার পতাকা উত্তোলন, যা নাকি তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সিগনেচার অনুষ্ঠান, তা প্রায় বিনা প্রচারেই শেষ হয়েছিল। কিন্তু সেদিনও মুখ্যমন্ত্রী বেহালার হাজরা মোড়ের জনসভায় এই আরজিকর নিয়ে কথা বলেছিলেন। সেদিনেই রাতে ঘটে যায় আরজিকরে ভাঙচুর। অভিষেক বন্দ্যোপাধ্যায় রং না দেখে গ্রেফতারির কথা বলে দিলেন। কিন্তু সেদিনেই বোঝা গিয়েছিল এই আন্দোলনের মেজাজ চড়ছে, আরো চড়বে। যদি রাজনৈতিক দলগুলো তাদের সর্বশক্তি দিয়ে যখন থেকে এই আন্দোলনের নেতৃত্ব হাতে নেবার চেষ্টা করেছে, তখন থেকে দুটো কাজ শুরু হলো। এক, দলীয় রাজনীতিতে না থাকা লোকজন থমকে গেলেন রাজনৈতিক দলের এই আগ্রাসী নেতৃত্বে আসার চেষ্টা দেখে। 2, এ বঙ্গে প্রতিবাদের সামনে কে থাকবে, কার থাকা উচিত, কার থাকা উচিত নয়, ইত্যাদি নিয়ে সিপিএম বিজেপি কাজিয়া শুরু হয়ে গেল। বিজেপি বকলমে নবান্ন অভিযান আর দলের ডাকে বাংলা বন্ধ করে আন্দোলনের নেতৃত্বে আসতে চাইলেন। বাম কংগ্রেস স্বাভাবিকভাবেই আলাদা। স্বতঃস্ফূর্ত আন্দোলনের পেছনে বিরাট পাকা মাথা থাকলে, তাদের অর্থ সামর্থ্যের ঝোলা না থাকলে তা বেশি দিন টেকে না। বাংলাদেশ আজ দেখলেই বুঝতে পারবেন। আর যাই হোক, ওটা হঠাৎ গজিয়ে ওঠা বিপ্লব নয়, তার প্রস্তুতি ছিল, পেছনে পাকা মাথারা ছিলেন, মার্কিনী সাহায্য ছিল। আমাদের এখানে খামোকায় সব থাকবেই বা কেন? তবুও তা চলতো। কিন্তু দুদিন পরে আমি বাবা রাজনীতিতে নেই বলে সেলফি ইত্যাদি তুলে ফেসবুকে সেসব কর্তব্য সেরে বহু মানুষ এবারে পরের ইভেন্টের দিকে নজর রাখছেন। এখন তাকিয়ে দেখুন, যেখানে যা হচ্ছে সবটা হয় সিপিএম নয় বিজেপি। খুব হাতে গোনা কিছু কংগ্রেস আর কিছু আন্দোলনজীবী যারা বছরভর বিভিন্ন ইস্যুতে আন্দোলনই করে থাকেন, তাদের ছাড়া মাঠে আর কাউকে কি দেখা যাচ্ছে? ফিরছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্ষিতা মৃতার বাবা মা ইতিমধ্যেই তাদের হতাশা জানিয়েছেন। 14 তারিখ থেকে আজ 14 দিনের মধ্যে সিবিআই এক মুচো আলাদা ইনফরমেশন দিতে পারেনি, দেওয়ার কথাও নয়। আন্দোলন আর অরাজনৈতিক নয়, চেনা মাঠে ফিরে এসেছে। রাহুল গান্ধী একদিন চেগে উঠে কড়া ভাষায় নিন্দা করলেন, তারপর থেকেই প্রশ্ন করলে বলছেন আজ এসব বলার কথা নয়। উনি বুঝেছেন এটা সংসদীয় গণতন্ত্র। তৃণমূল লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42, কাজেই থেমে থাক। অখিলেশ জানেন বাংলাতে তার স্টেক নেই, কিন্তু কেন্দ্রে দিদির সাহায্য লাগতেই পারে। হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। 1 ডজন সিপাহী নিয়ে বখতিয়ার খিলজি বাংলা দখল করেছিলেন, আর তার চেয়েও কম এমপি নিয়ে দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই একই কারণে মহারাষ্ট্রের ব্যাপারে রাস্তায় নামা শিবসেনা উদ্ধব বা এনসিপি কোনো কথা বলেননি স্টালিন কিংবা হেমন্ত সোরেন। চুপ রয়েছেন লালু যাদব বা তেজস্বী। ওসব বড় হিসেব। মানে এই ইস্যু ন্যাশনাল হয়ে ওঠেনি, ওঠার মতো বিরোধিতা ছিল না। আমাদের 2 মোটা ভাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মুখে ক্লিপ। কি ভাবছেন সেটিং? ওয়ানটা। ওনারা জানেন হাতরাস থেকে উন্নাও, মণিপুর থেকে গোধরা কাদা ছিটকবে, তার দুর্গন্ধ আরো বেশি।
এবং একেবারে অমনিও নয়, প্রতি ঘন্টা রিপোর্ট পাচ্ছেন অমিত শাহ মোদিজি। সিবিআইয়ের দায়িত্ব তো সেটাই, তারাই জানাচ্ছে মশালা নেহি মিলা, কাজেই বাংলা চ্যাপ্টার আগুন জ্বালাক, ওনারা চুপ। ন্যাশনাল মিডিয়াতে উছাল, তেমন বিরাট কিছু আছে? বরং যা এক্সক্লুসিভ সেগুলো তো রাজ্য সরকারের ফেভারেই যাচ্ছে। কিন্তু যা অবাক করে দেবার মতো তা হলো তৃণমূল দলটা কিন্তু কুঁকড়ে গেছিল ভয়ে, অস্বস্তিতে আর দ্বিধায়। বউ তো গেছে রিক্লেম দ্য নাইটে। তৃণমূলপন্থী বুদ্ধিজীবীকে প্রশ্ন করুন এ নিয়ে, প্রথম কথাই হচ্ছে আমাদের নেতৃত্ব ফাঁসি চেয়েছেন, আমরাও তাই চাইছি। আসলে এত মিথ্যে কথা, এত বাজে প্রচার, এতটা ব্যাকফুটে তৃণমূলকে কবে দেখেছি আমরা? আজ থেকে 32-33 দিন আগে 21শে জুলাইয়ের মঞ্চ আর মঞ্চের তলায় যে কনফিডেন্স ছিল তা চুরমার। সেদিন জনগর্জন ছিল, আজকের আগে সেই গর্জন তো হুশ। তাকিয়ে দেখছিলাম তৃণমূলী বুদ্ধিজীবীদের, তারা জীবনে এত তোতলাননি, প্রতিটা শব্দে তোতলাচ্ছেন। বাকিরা তো কথাই বলা বন্ধ করেছিলেন, নিজেদের বিবেক আর পিঠ বাঁচানোর কথা ভাবছিলেন। কেন? ঠিক যেভাবে বিরোধীরা বা স্বতঃস্ফূর্ত আন্দোলনের লোকজন সামনে বাংলাদেশের মডেলকে রেখেছিলেন, ঠিক সেরকমই শাসক দলের মাথাতেও সম্ভবত ওই একই মডেল ঘুরছিল। কান ধরে উঠবোস করাচ্ছে মন্ত্রীকে, দেখেছে তো সবাই। এই সেদিন যারা দার্জিলিং থেকে ক্যানিং প্রচারে নেমেছেন, জনগর্জন ইত্যাদি করিয়েছেন, তারা হঠাৎই ব্যাকফুটে। 2009-এ যারা শাসকের বিরুদ্ধে বললে কম হবে, সিপিএম এর বিরুদ্ধে লড়েছিলেন প্রতিটা ইস্যুতে, তাপসী মালিকের ধর্ষণ আর খুনের প্রতিবাদে রাজপথ কাঁপিয়েছেন, পদত্যাগ চেয়েছেন মুখ্যমন্ত্রী, তারা কোথায় ছিলেন এ কদিন? কোথায় সেই পোস্টারের মুখগুলো? এমনকি 2021-এর নাগরিক সমাজের রাজনৈতিক মানুষদের সমর্থনে গড়ে ওঠা নো ভোট টু বিজেপি যে বিপ্লবীরা গিয়ে জড়ো হলেন তৃণমূলের মঞ্চে, সেই তন্ময় ঘোষ কি করছিলেন? সামিরুল ইসলাম কি করছিলেন? সারা বছর যে টলিউড অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের দেখেছি কালীঘাট, টালিগঞ্জ, নন্দন, টালিগঞ্জ করতে, তারা কি করছিলেন? সবাই নাকি প্রতিবাদে নেমেছিলেন, কিন্তু অরাজনৈতিক প্রতিবাদ, চুপ করে অরাজনৈতিক হয়ে গিয়েছিলেন। এই সেদিন যিনি নির্বাচনের সময় স্টার ক্যাম্পেইনার ছিলেন, তিনি নাকি আজ কোনো দলীয় পতাকা হাতে না নিয়েই প্রতিবাদে নেমেছিলেন। কাকে টুপিটা পরাচ্ছিলেন? কে বিশ্বাস করবে? কোথায় আটকাচ্ছে? আর কিছু নয় তো সামনে দাঁড়িয়ে বলাই তো যেত যে তদন্ত হয়েছে, দোষী গ্রেফতার হয়েছে, বিচার হবে, শাস্তি চাই। কোথায় ভুল হয়েছে বলুন? কোথায় কোর্স কারেকশনের দরকার বলুন? কোথায় ঠিক কাজই করেছেন বলুন? বলুন যে আরজিকর কেন সারা দেশের সেই সব হাসপাতাল যেখানে বিনি পয়সাতে চিকিৎসা হয় সেখানে বাজেট কমেছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার টাকা নেই, চিকিৎসার খরচ বাড়ছে, ওষুধের দাম বাড়ানো হয়েছে 113% পর্যন্ত। বলতেই তো পারতেন যে এইসব ওষুধ কোম্পানিগুলো কেন কারি কারি কোটি কোটি টাকা বিজেপির নির্বাচনী ফান্ডে দিয়েছে। এগিয়ে এসে বললেন না কেন? সেদিন সিপিএম এর সিঙ্গুর নন্দীগ্রামের জমি অধিগ্রহণ আর দাদাগিরির বিরুদ্ধে নাট্যকার ব্রাত্য বসু নেমেছিলেন তো, অর্পিতা ঘোষ নেমেছিলেন তো শিল্পী, গায়ক, নচিকেতা থেকে সুমন। কোথায় ছিলেন তারা? যোগেন চৌধুরী থেকে শুভা প্রসন্ন কোথায়? সরকার চললে আছি আর প্রশ্ন উঠলে নেই, এরকম তো হতে পারে না। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। একলা জগাই কুণাল ঘোষ লড়ছেন, তাও ভাগ্য ভালো কদিন আগেই নির্বাসন থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। অভিষেক মাঝে মধ্যে টুইট করছেন, যার রাস্তায় নেমে এই তুমুল অপপ্রচার মোকাবেলা করার কথা, অথচ এমন তো হবার কথা নয়। এতগুলো জঘন্য দুর্নীতি ফাঁস হলো, মন্ত্রিসভা 2 নম্বরের ঘর থেকে জমির দলিল বের হচ্ছে, বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা, ওদিকে শিক্ষা দফতর প্রায় পুরোটা জেলে, রেশন চুরির দায় মন্ত্রী জেলে। কই তখন তো এত ব্যাকফুটে দেখিনি, বরং সেদিন তো লজ্জা পাবার কথা ছিল, সেদিনই তো মুখ সত্যি করেই পড়েছিল। কিন্তু কি এমন হয়েছিল যে সবাই ডিফেন্সিভ, সবাই মৌন, সবাই স্পিকটি নট বনে গেলেন? বহু এমন মানুষ যারা দেখেছি 2011 থেকে রয়ে শয়ে আছেন, না আমি তো আর রাজনীতি করি না বলে বসেছিলেন, তারা হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠেছেন, তাদের ফেসবুক হঠাৎই সক্রিয়। অন্যদিকে সেই পরিবর্তন আর তারপরে যারা সক্রিয় ছিলেন, অতি সক্রিয় ছিলেন, তারা ম্রিয়মাণ। আমি নিশ্চিত
এই আরজিকর কাণ্ড তার শীর্ষ ছুঁয়েই ফেলেছে বেশ কদিন আগেই। হ্যাঁ, আন্দোলনেরও একটা ক্রিসেন্ডো থাকে, সে বাড়তে থাকে, উচ্চতায় পৌঁছয়, তারপর নামে। মানুষের আবেগ আর স্বতঃস্ফূর্ততার পারা নামছে দ্রুত, যা শাসক দলকে হাঁফ ছাড়ার সময় করে দিয়েছে। কিন্তু সমস্যা হলো এই ডিমোরালাইজ ফোর্স নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। এবার কিছু ধান্দাবাজেরা লাস্ট ল্যাপে যা পাওয়া যায় তাই লুটে বসে যাবেন, আনুগত্য বদলাবেন, চুপচাপ বসে জল মাপবেন বেশ কিছু। আগামী মাস 6-8 কিন্তু তৃণমূলকে এরই মোকাবেলা করতে হবে, কারণ তারপরেই তো ভোটের বাজনা বাজবে। একটাই ভরসা, বিজেপি এই বাংলায় এখনো সে বিশ্বাসযোগ্যতা অর্জন করে উঠতে পারেনি। সেটা এই আন্দোলন দেখিয়ে দিল। 70-72 সদস্যের বিরোধী দল এই আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডে এতটুকু দাগ কাটতে পারল না। এই ডিমোরালাইজেশন কিন্তু আমরা দেখেছিলাম 2009 থেকে। লোকসভার ফলাফলের পর থেকেই সিপিএম পাড়ায় বড় নেতা আলোচনা হলেই বলতেন, বুঝলে তো সব না বদলে গেছে, এই দল আর করা যায় না আসলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তা এক আকার নিতে পেরেছিল কারণ উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এক বাস্তব সম্ভাবনাও তৈরি করেছিল। আজ সেটা নেই। আর ঠিক এরকম একটা সময় প্রত্যাশা মতোই মমতার সামনে এলেন, হাল ধরলেন, বোঝালেন তিনি তৃণমূলের পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এবং তিনি পেয়ে গেছেন তার পরিচিত মাঠ। আন্দোলন এখন রাজনৈতিক, আন্দোলন এখন মমতার পদত্যাগকে সামনে রেখে। কাজেই মমতাও দলকে নিয়েই তার মোকাবেলায় নামলেন। পরপর কর্মসূচি, জুনিয়র ডাক্তারদের বোঝানো, বিধানসভাতে ধর্ষণের বিরুদ্ধে আইন আনার কথা, সব মিলিয়ে বলাই যায় ফোঁস করলেন মমতা। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।